Hello, this is sixth semester Civil Procedure Code, and today's topic is order and decree. In civil suits, সিভিল মামলাতে দু ধরনের অর্ডার পাওয়া যায়, একটা হচ্ছে অর্ডার, একটাকে বলে ডিক্রি। মানে আফটার হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে কোর্ট প্লেনটিভের পক্ষে বা ডিফেন্ডেন্টের পক্ষে রায় দেয়। এই রায়দানের বিষয়টা যেটা কোর্ট দিচ্ছে সেটা দুরকম হতে পারে, একটা অর্ডার, একটা ডিক্রি। কিছু জাজমেন্টকে আমরা ডিক্রি বলি, কিছু জাজমেন্টকে আমরা অর্ডার বলি। সেকশন 2(2) অফ দ্য সিভিল প্রসিডিওর কোড ডিক্রিকে বলতে কি বোঝায় বলতে গিয়ে তারা বলছে যে আনলেস দেয়ার ইজ এনিথিং রিপগনেন্ট ইন দ্য সাবজেক্ট অর কন্টেক্সট, ডিক্রি মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন which so far as regards the court expressing it conclusively determines the right of the parties with regard to all or any of the matters in controversy in the suit and may be either preliminary or final. অর্ডার বলতে তারা বোঝাতে চাইছে, ডিক্রি বলতে বোঝাতে চাইছে যে কোর্টের একটি কোনো ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যাডজুডিকেশন, কোর্ট যে রায়টা দিচ্ছে সেটা ফর্মাল এক্সপ্রেশন, যে ফর্মাল এক্সপ্রেশন কনক্লুসিভলি রাইট ডিটারমাইন করে। দুজন পার্টির মধ্যে মামলা হয়েছে, তাদের কোনো একজনের রাইটকে ফাইনালি কনক্লুসিভলি নির্ধারণ করছে, ডিটারমাইন করছে, সেটাই হচ্ছে ডিক্রি। Now the question is, what is then order? আচ্ছা, তার এর সাথে আরও কিছু কথা বলা আছে, যে বলছে এর সাথে আরও যেটা বলছে যে ইন দ্য স্যুট অ্যান্ড মেবি আইদার প্রিলিমিনারি অর ফাইনাল, সেই মামলায় ডিক্রি দেওয়া যেতে পারে বা প্রিলিমিনারি বা ফাইনাল ডিক্রি হতে পারে। ইট শ্যাল বি ডিম টু ইনক্লুড দ্য রিজেকশন অফ এ প্লেইন্ট অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ এনি কোয়েশ্চেন উইদিন সেকশন 144 বাট শ্যাল নট ইনক্লুড। মানে এটা প্লেইন্টের রিজেকশন বলতে কোনো প্লেইন্টে কোনো দাবি করা হলো সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো, প্লেইনটাকে রিজেক্ট করা হলো, প্লেইন্টের রিজেকশনকে বোঝাতে পারে। এটা কোনো কোয়েশ্চেনের কনক্লুসিভ ডিটারমিনেশন হতে পারে, কোশ্চেন অফ ল বা কোশ্চেন অফ ফ্যাক্ট, কোনো একটা কিছু কনক্লুসিভ ডিটারমিনেশন হতে পারে, 144-এর কোনো অর্ডারও হতে পারে। কিন্তু পাশাপাশিভাবে বলা হচ্ছে ইট শ্যাল নট ইনক্লুড এনি অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইজ অ্যাজ অ্যান অ্যাপিল ফ্রম অ্যান অর্ডার। একটা অর্ডার থেকে যেমন অ্যাপিল হয়, সেরকমই যদি ওই পার্টিকুলার জাজমেন্ট থেকে অর্ডারের মতো অ্যাপিল করা যায়, তাহলে সেই পার্টিকুলার জাজমেন্টটাকে আমরা অর্ডার, ডিক্রি বলবো না। আরেকবার বলছি, যদি সেই জাজমেন্ট থেকে যেমনভাবে অর্ডার থেকে অ্যাপিল হয়, সেই জাজমেন্ট থেকেও একই রকমভাবে অ্যাপিল করা যায়, তাহলে সেই জাজমেন্টটাকে আমরা ডিক্রি বলবো। 2 নম্বর, এনি অর্ডার অফ ডিসমিসাল ফর ডিফল্ট। অর্ডার অফ ডিসমিসাল ফর ডিফল্ট বলতে কেউ মামলায় উপস্থিত হতে পারবে না, তখন ডিসমিস ফর ডিফল্ট মানে সে আসেনি বলে মামলাটা ডিসমিস করা, সেটাও কিন্তু ডিক্রি নয়। এখানে এক্সপ্রেশনে বলা আছে ডিক্রি ইজ প্রিলিমিনারি when further proceeding have to be taken before the suit can be completely disposed of. কোনো একটা মামলাতে বহু প্রশ্ন উঠতে পারে, বিভিন্ন রাইট ইনভলভ থাকতে পারে। কোনো একটা বিষয় ফাইনালি ডিটারমাইন হলে সেটাকে আমরা ডিক্রি বলতেই পারি, কিন্তু পুরো মামলাটা যদি ডিসাইড না হয়, তখনও ডিসাইড হওয়া বাকি থাকে, তাহলে সেই পার্টিকুলার ডিক্রিকে আমরা প্রিলিমিনারি ডিক্রি বলবো। আর যে ফাইনাল মামলাটায় যদি কোনো রাইট ডিসাইড হয়, তখন সেটাকে ফাইনাল ডিক্রি বলবো। এখন a plain reading of the above definition discloses that every order is not a decree. সমস্ত অর্ডার কিন্তু ডিক্রি নয়, কিন্তু ডিক্রি হতে গেলে ইট মাস্ট বি অ্যান অর্ডার। কোর্টের কোনো অর্ডার সেটা ডিক্রি কি না সেটা বিচার করা হয় তার কনক্লুসিভনেস, সেটা রাইটটাকে কনক্লুসিভলি ডিটারমাইন করছে কিনা তার উপর। স্টেট অফ রাজস্থান অ্যান্ড আদার্স ভার্সেস রাজ সিং, যেখানে অ্যাপেক্স কোড অবজার্ভ দ্যাট সিপিসি ডিফাইন্স ডিক্রি টু মিন দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যাডজুডিকেশন হুইচ সো ফার অ্যাজ রিগার্ডস দ্য কোর্ট এক্সপ্রেসিং ইট কনক্লুসিভলি ডিটারমাইন্স দ্য রাইটস অফ পার্টিস উইথ রিগার্ড টু অল অর এনি অফ দ্য ম্যাটার ইন কন্ট্রোভার্সি। যারা মামলা করেছে তাদের ম্যাটার ইন কন্ট্রোভার্সি, তাদের যে মূল
বিবাদের বিষয়, সেটা যদি কনক্লুসিভলি ডিটারমাইন করে কোনো কোর্টের অর্ডার, তখন সেটাকে আমরা ডিক্রি বলবো। ডিক্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়েছে আর চেট্টিয়ার ভার্সেস শিবরামন 1999-এর একটা কেসে, যেখানে বলা হচ্ছে ইট ইজ এ ফর্মাল ডিক্লারেশন অফ adjudication of rights of parties with regard to all or any of the matter in controversy, যে বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি তার সবগুলো বা কোনো একটা দুটো বিষয়ের ফাইনালি অ্যাডজুডিকেশন, কনক্লুসিভ ডিটারমিনেশন অফ দ্য রাইটস। এবার যেটা বলা হচ্ছে যে এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ ডিক্রি, ফর্মাল এক্সপ্রেশন, মানে কোর্টের একটা নির্দিষ্ট ফর্মাল এক্সপ্রেশন থাকবে, অ্যাডজুডিকেশন বাই এ সিভিল কোর্ট, এটা একটা সিভিল কোর্টের অ্যাডজুডিকেশন, এটা কোনো ক্রিমিনাল কোর্টের নয়। সিভিল কোর্টের মামলা থেকে আলটিমেটলি একটা ফাইনাল অর্ডার আমরা পাচ্ছি, যেখানে রাইট ডিসাইডেড হচ্ছে। আর কনক্লুসিভ ডিটারমিনেশন অফ রাইটস অফ পার্টিস। এরপরে আসছে আমাদের হোয়াট ইজ ম্যাটার্স ইন কন্ট্রোভার্সি ইন দ্য স্যুট, মামলাতে কোন বিষয়গুলো কন্ট্রোভার্সি থাকতে পারে। দ্য এক্সপ্রেশন ম্যাটার ইন কন্ট্রোভার্সি ইন দ্য স্যুট মাস্ট নট বি আন্ডারস্টুড ইন অ্যাজ রিলেটিং টু অনলি টু দ্য মেরিট অফ দ্য কেস, মানে মামলার মূল বিষয় যে তার বাড়িওয়ালা ভাড়াটাকে উচ্ছেদ করতে চাইছে, এখানে ম্যাটার ইন কন্ট্রোভার্সি ওয়েদার দ্য ল্যান্ডলর্ড হ্যাজ রাইট টু এভিক্ট দ্য টেন্যান্ট, সেটা হতে পারে, কিন্তু পাশাপাশিভাবে সে যে গ্রাউন্ড এভিকশন চাইছে, যে দ্য টেন্যান্ট হ্যাজ নট পেইড দ্য রেন্ট, তাহলে এই দিস ইজ দ্য ম্যাটার ইন কন্ট্রোভার্সি which may not be the main determining factor, which is the main determining factor but may not be the matter in controversy in the suit। সেটা পরবর্তীকালে যখন হিয়ারিংয়ের মধ্যে দিয়ে এসছে, তার পার্সোনাল রিকোয়ারমেন্টে কেউ চাইছে যে স্যার ভাড়াটাকে উচ্ছেদ করতে, সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনাল রিকোয়ারমেন্টটা আছে কি না, মেয়ে সত্যিই ডিভোর্স হয়ে তার কাছে চলে এসছে, তার আলাদা ঘরের দরকার কিনা, এই যে বিভিন্ন বিষয়গুলো, this may be matter in controversy in a suit, but this may not be the basic or center point of the suit। মামলার মূল কন্ট্রোভার্সি নাও হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেটা ম্যাটার ইন কন্ট্রোভার্সি হতে পারে। এই হচ্ছে বিষয়। এরপরে আমাদের যেটা আসতে হবে সেটা হলো জাজমেন্ট কি। সেকশন 2(9) অফ দ্য সিভিল প্রসিডিউর কোড বলছে জাজমেন্ট কি না। জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অন দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার। কোনো একটা ডিগ্রি বা অর্ডারের জন্য ক্ষেত্রে জাজ যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটাই জাজমেন্ট মিনস স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অন দ্য গ্রাউন্ড অফ এ ডিগ্রি অর অর্ডার। কোনো একটা ডিগ্রি বা অর্ডারের গ্রাউন্ডে জাজ যে স্টেটমেন্টটা দিচ্ছে, মানে সে কেন এই ডিগ্রি বা কেন এই অর্ডারটা দিল, তার একটা ডিটেইল রিজনিং থাকবে, সেটা জাজমেন্ট। তাহলে জাজমেন্ট হতে গেলে আমার কী কী দরকার, একটা হচ্ছে কনসাইজ একটা স্টেটমেন্ট অফ দ্য কেস, মামলাটা কী ছিল, তাদের কী দাবি দেওয়া ছিল, দ্য পয়েন্ট অফ ডিটারমিনেশন, তারা কী বিষয় নিয়ে ডিটারমাইন করতে চেয়েছে, মূল ইস্যুস কী, ও বাড়িওয়ালা উচ্ছেদ করে দিতে চায়, ওকে বাড়ি থেকে তুলে দিতে চায় কারণ ও ভাড়া দেয়নি, দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিটারমিনেশন। ডিসিশন অফ দ্য কোর্ট ইন সাচ ইস্যু, কোর্টের মূল বক্তব্য, কোর্টের ডিসিশন কি, কোর্ট কেন কীভাবে কোন ডিসিশনে আসলো, আর দ্য রিজন ফর সাচ ডিসিশন, কেন ওই ডিসিশন। কোর্ট বললো না বাড়িওয়ালা ভাড়াটাকে উচ্ছেদ করতে পারবে, কেন মনে করলো সেটা, বাড়ি ভাড়াটে রেন্ট কন্ট্রোলে ভাড়াটা জমা দিত, তার সে ডিফল্টার নয়। ফলে এই হচ্ছে জাজমেন্ট। ফলে জাজমেন্টকে আমরা বলতে পারি যে দ্য বেসিক অর বেসিস অফ রিজনিং, যেটার উপর বেস করে ডিগ্রি বা অর্ডারটা হয়েছে। নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ অর্ডার। সেকশন 2(14) বলছে অর্ডার মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ ডিসিশন অফ এ কোর্ট হুইচ ইজ নট এ ডিগ্রি। তার মানে কোর্ট যা যা বলছে, যা যা লিখছে, যা যা জাজমেন্ট দিচ্ছে, সেগুলো সবই হয় অর্ডার বা ডিগ্রি। যদি সেটা ফাইনালি কোনো রাইট ডিটারমাইন করে তবে সেটা ডিগ্রি, আর যদি সেটা ডিগ্রি না হয় তাহলে সেটা অর্ডার। এখন প্রত্যেকদিন মামলাটা উঠলো, একজন প্রে করলো যে জজ সাহেব আমি প্রিপেয়ার না, আমাকে আর একটা দিন সময় দেওয়া। কোর্ট বলে ইয়েস অ্যালাউড, দিস ইজ অ্যান অর্ডার অফ দ্য কোর্ট। সেদিনে কোর্টে এটাই অর্ডার হচ্ছে, টাইম মে বি অ্যালাউড। একজন বললো যে ও কোম্পানি লিকুইডেশন হবে, কোম্পানিকে বেচে দেওয়া হবে, দেনা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে, কোম্পানির যে ফ্যাক্টরি আছে সেখানে ইন্সপেকশন দরকার। ফের ইন্সপেকশনে গেল লোকজন, ইন্সপেকশনটা প্রেয়ার করার জন্য কোর্টের কাছে প্রেয়ার করা হলো, ইন্সপেকশন প্রেয়ার করা।
এই ইন্সপেকশন প্রেয়ার করলো, কোর্ট অ্যালাউ করলো যে ইন্সপেকশন টু কমিশন টু দ্য, এটাকে কমিশন বলে, কমিশন টু দ্য স্পট অর টু দ্য কোম্পানি ইজ অ্যালাউড। এটা অর্ডার। এখন প্রত্যেক দিন কোর্ট যা বলছে সেটা তার একটা অর্ডার, আর তার পেছনে যে রিজনিং আছে সেটা তার জাজমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এই অর্ডারটা যদি কোনো রাইটকে কনক্লুসিভলি ডিটারমাইন করে তখন সেটা কিন্তু ডিগ্রি, যদি সেটা ডিটারমাইন না করে তখন সেটা হয়। এরপরে কিছু প্রশ্ন আসে যে অর্ডার ডিগ্রির মধ্যে ডিফারেন্স কী, বললে হোয়াট ইজ ডিগ্রি হোয়াট ইজ অর্ডার আলাদা করে বলতে হবে, তাদের ডিফারেন্সটা দিতে হবে। আর কিছু আসে যে মানে এই পার্টিকুলার যে জাজমেন্ট এটা অর্ডার না ডিগ্রি সেটা ডিসাইড করো, এরকম ব্যাপার। ডিস্টিংশন বলতে যেটা বোঝায় যে যে কোনো অর্ডার যেটা কিনা রাইট কনক্লুসিভলি ডিটারমাইন করে সেটা ডিগ্রি। ডিগ্রি সেটা রিজেকশন অফ প্লেন্ট কখনোই ডিগ্রি হবে না। এই যে রিজেকশন অফ প্লেন্ট সেকশন 2(2)তে পরিষ্কার বলে দিয়েছে যে রিজেকশন অফ প্লেন্ট না ডিগ্রি হবে, শ্যাল বি ডিম টু বি এ ডিগ্রি। রিজেকশন অফ প্লেন্ট ডিগ্রি হিসেবে ট্রিট হবে। আবার তাদের প্রশ্ন আসে যে রিটার্ন অফ প্লেন্ট, রিটার্ন অফ প্লেন্ট আর রিজেকশন অফ প্লেন্টের মধ্যে ডিফারেন্স কী? রিটার্ন হচ্ছে মামলাটা আমার এখতিয়ারভুক্ত না, আমার জুরিসডিকশনে পড়ছে না, আমি অন্য জায়গায় ফাইল করার জন্য বলছি। আর রিজেকশন হচ্ছে আমি শুনে মনে করলাম যে এটা শোনার কোনো মানে হয় না মামলাটা, পড়ে মনে করলাম যে মামলাটা সম্পূর্ণ বেসলেস, আমি প্লেনটাকে ছুড়ে ফেলে দিলাম, দ্যাট ইজ রিজেকশন। ফলে রিজেকশন অফ প্লেন কিন্তু ডিটারমিনেশন অফ রাইট, সেই জন্য ডিগ্রি। কিন্তু রিটার্ন অফ প্লেন্টের মূল বিষয়ের মধ্যে ঢোকা হলো না, বলা হলো যে এটা আমার কাছে হবে না, অন্য কোথাও হবে। ফলে রিটার্ন অফ প্লেন কিন্তু ডিগ্রি না। সেরকম গ্র্যান্টিং এলিমনি ইজ এ ডিগ্রি। ডিসমিসাল অফ এ সুট, একটা মামলাকে ডিসমিস করে দেওয়া, ডিসমিস করা হলো মানে আমি যেটা আমি বললাম যে আমি ওর কাছে 1 লাখ টাকা পাই, আমাকে সুদ সমেত ফেরত দেওয়া হবে। কোর্ট বললো না তুমি পাও, যে কন্ট্রাক্ট হয়েছিল কন্ট্রাক্টটা ভ্যালিড নয়, সো ইউ ক্যানট ক্লেম দ্য মানি। তাহলে আমার রাইটটা ডিটারমাইন হলো, আমার মামলাটা ডিসমিসড হলো। কেন ডিসমিসড হলো? আমি যে প্রেয়ার করেছি প্রেয়ারটাকে ডিসমিস করা হলো। সো ডিসমিসাল অফ সুট ইজ এ ডিগ্রি, সেখানে রাইট ডিটারমাইন হচ্ছে। অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইজ, যে অ্যাডজুডিকেশন থেকে অ্যাপিল করা যায়, অল অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যাপিল লাইজ মে লাই আর ডিগ্রি অ্যাজ দে অবভিয়াসলি ডিটারমাইন্স দ্য রাইটস বিটুইন দ্য পার্টিস টু দ্য সুট। যে অ্যাডজুডিকেশন থেকে ডিগ্রি অ্যাপিল করা যায় সাধারণভাবে সেগুলো সবই ডিগ্রি, কারণ আমার যেটা প্রেয়ার সেটা কোর্ট রিজেক্ট করছে বা অ্যাকসেপ্ট করছে। যদি রিজেক্ট করে তাহলে আমি অ্যাপিল করবো, যদি কোর্ট অ্যাকসেপ্ট করে আমার অপোনেন্ট পার্টিও অ্যাপিল করতে পারে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে যে ফাইনাল ডিটারমিনেশন অফ রাইটস হচ্ছে, এবং তাই জন্যই কন্ট্রোভার্সি আসছে এবং আবার অ্যাপিল হচ্ছে। সো অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাই, দিজ আর অল ডিগ্রি। দিস ইজ ডিগ্রি অ্যান্ড অর্ডার। থ্যাংক ইউ।